সম্মানিত সংসদ সদস্য, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব আমাতুল কিবরিয়া কিয়া চৌধুরী, আজকের প্রোগ্রামের মূল বক্তব্য ওনাকে দেওয়ার জন্য আমাদের গ্রামবাসী এবং আজকের প্রোগ্রামের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি ওনার মহামূল্যবান বক্তব্যটুকু পেশ করার জন্য। সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের। দয়াময় আল্লাহ বড়ই মেহেরবান। কৃতজ্ঞতা শুকরিয়া শুধু তার জন্য, তার প্রতি শুকরিয়া আদায় করে আমার প্রাণপ্রিয় নবীগঞ্জের ঐতিহ্যবাহী 11 নং গজদাইপুর ইউনিয়নের ফুলতলি বাজারে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজারে 6 মৌজার সম্মানিত মুরব্বিয়ানদের আয়োজনে এই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার মুরব্বিয়ান, আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন দল, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার আপনারা যারা উপস্থিত হয়ে চমৎকারী আয়োজন করেছেন, আপনাদের সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি প্রথমেই সম্মানিত সভাপতি, আমাদের নবীগঞ্জের কৃতি সন্তান বীর প্রতীক নুরুদ্দিন চাচা, ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার সকল সম্মানিত চাচাদের যারা আমার বাবার বয়সী, ওনাদের সহ আপনাদের সবার প্রতি রইল আমার কৃতজ্ঞতা সহ সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। যারা সনাতন ধর্মে তারা আমার আদাব গ্রহণ করবেন। আমি কৃতজ্ঞতা শব্দটি এই কারণে ব্যবহার করেছি কারণ আপনাদের মূল্যবান ভোটে আপনারা গত 7 তারিখে, জানুয়ারি 7 তারিখে আপনারা প্রথমবারের মতো একজন নারী এবং নবীগঞ্জের বাইরের কোনো সন্তান আপনাদের সন্তান হিসাবে অন্তরে ঠাঁই দিয়ে ভালোবাসা দিয়ে পূর্ণ করে আমার জীবনকে ঋণী করেছেন। আপনাদের এই মূল্যবান ভোটের মাধ্যমে আমি আজকে আপনাদের নির্বাচিত এমপি। তাই আমার সমস্ত কৃতজ্ঞতা, সমস্ত শ্রদ্ধা, সমস্ত ভালোবাসা দিয়ে আবারও আপনাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম আপনারা গ্রহণ করুন। এখানে হয়তো অনেকেই আমার কণ্ঠ শুনছেন, অনেকেই আমার মা বোনেরা দূর থেকে আমার কণ্ঠ শুনছেন। আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই এই কারণে যে অনেক বাধা বিপত্তি, অনেক রকমের ষড়যন্ত্র, অনেক ধরনের পিছপা এবং অনেক ধরনের টাকার খেলাখেলির মধ্যে থেকেও যারা আমার জন্য আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে ভোট কেন্দ্রে গিয়ে আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধায় স্মরণ করি বাংলার স্থপতি, এই স্বাধীন বাংলাদেশের যিনি রূপকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, 1952-1971 সকল বীর মুক্তিযোদ্ধা, ভাষা শহীদ এবং শহীদান নারী মুক্তিযোদ্ধা সহ এই অঞ্চলকে যারা আলোকিত করেছেন, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি দেওয়ান ফরিদ গাজী, মরহুম দেওয়ান ফরিদ গাজী চাচা, মরহুম জনাব শায়েমেস কিবরিয়া চাচা, আমার প্রয়াত পিতা কমান্ডেন্ট মানিক চৌধুরী, জনাব মরহুম মাহবুবুর সাদি, আমাদের মরহুম মাননীয় সংসদ সদস্য সানু মিয়া, এছাড়াও আমাদের 1971 সালে প্রথম প্রহরে 25শে মার্চের কালো রাত্রে প্রথম প্রহরে আমাদের যে শহীদ, যিনি জাতীয়ভাবে আমাদেরকে সম্মানিত করেছেন, শহীদ অনুদ্যপরায়ণ ভট্টাচার্য সহ সকল বীর মুক্তিযোদ্ধা, সকল শহীদ মুক্তিযোদ্ধা সহ আমাদের বাংলার সকল গণ আন্দোলনে যারা আমাদেরকে প্রতিকৃতি হিসাবে এই এলাকাকে আলোকিত করেছেন, সেই সকল সূর্য সন্তানদের আমি স্মরণ করি তাদেরকে যারা আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের ত্যাগ তিতিক্ষা দিয়ে এই দলকে আজকে এখান পর্যন্ত এনেছেন। সেই সকল তৃণমূল পর্যায়ের নেতাকর্মী সহ সকল গুণগ্রাহী যারা দেশে আছেন, প্রবাসে আছেন, তাদের প্রতি বিশেষত যারা প্রবাসে, যারা রেমিডেন্স পাঠিয়ে আমাদের রাষ্ট্রের
অর্থনীতিকে, বিশেষ করে রিজার্ভকে, আমাদের রিজার্ভকে যারা সমুন্নত রেখেছেন সেই সকল প্রবাসী ভাই বোনদের প্রতিও আমার আন্তরিক কৃতজ্ঞতা। সম্মানিত ফুলতলি বাজারে আজকের এই আয়োজনের উপস্থিত আমার মুরব্বিয়ান, 6 মৌজার সম্মানিত মুরব্বিয়ান নেতৃবৃন্দ এবং এই এলাকার যারা আমার চেনা বা না চেনা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে বলেছিলাম যারা আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, কিন্তু আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই যারা চরমভাবে আমার বিরোধিতা করেছেন। শুধু বিরোধিতা করেননি, যারা দায়িত্ব পালন করার মতো ওয়াদা করেও ওয়াদা ভঙ্গ করেছেন, যারা বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে বক্তব্য দিয়ে জনগণকে আটকিয়েছেন, ভোটের আগের রাত্রে ভয়ভীতি দেখিয়েছেন, নিজে টাকা নিয়েছেন, টাকা পকেটে ভারী করেছেন, আবার নিজের পকেটের টাকা দিয়ে অন্যদেরকে প্রভাবিত করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার গণতন্ত্রের, মানুষ কন্যার রাজনীতির গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখার ক্ষেত্রে যারা বাধাগ্রস্ত করেছেন, আমি তাদেরকে বলতে চাই আজকের এই অনুষ্ঠান থেকে, ভাইরা আমার, আপনারা যাই করেছেন আমি কিন্তু এইগুলো মনে রেখে এখানে আসিনি। আমি সবার জন্য নেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা সবার আঙিনা পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে এখানে এসেছি ইনশাআল্লাহ। অর্থাৎ যারা আমাকে ভোট দিয়েছেন, সমর্থন দিয়েছেন, তারা যেভাবে আমার সেবা পাবেন, যারা আমার চরম বিরোধিতা করেছেন, যারা শত্রুতামি করেছেন, ভয়ভীতি দেখিয়েছেন, টাকা খেয়েছেন, টাকা নিয়েছেন, তাদেরকে আমি বলতে চাই উন্নয়নের গতিধারায় আমি কাউকে বঞ্চিত করে কখনোই একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার নিজেকে আমি কুক্ষিগত রাখতে পারবো না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, একজন ভাষা সৈনিকের সন্তান হিসেবে দল মত নির্বিশেষে যেভাবে সকলে সমর্থন পেয়েছি, ঠিক একইভাবে দল মত নির্বিশেষে দেশরত্ন শেখ হাসিনা সারা বাংলাদেশের যিনি উন্নয়নের গতিধারাকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার একজন একনিষ্ঠ কর্মী হিসাবে আমিও আমার নির্বাচনী এলাকা এই নবীগঞ্জ বাহুবলের প্রতিটি প্রান্তরকে ওই একেবারে প্রান্তিক পর্যায়ে যে মানুষটি আছে তার কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে আমি নিজের সাথে নিজে ওয়াদাবদ্ধ। আর সেই লক্ষ্যেই এই বন্যাকালীন সময়ে আপনারা দেখেছেন আমার চাচা সম্মানিত সভাপতি বলেছেন, যখনই আমি সংসদের ফাঁকে ফাঁকে সময় পেয়েছি আমি দুর্গত এলাকায় চলে গেছি। দুর্গত এলাকায় যেখানে আমি যেতে পারিনি সেখানে নৌকা দিয়ে হলেও আমি পৌঁছে গিয়ে নিজে নিজে প্রত্যেককে সাথে নিয়ে নিজে গিয়ে আমি সেইখানে ত্রাণ কার্য সম্পন্ন করেছি। এই পর্যন্ত প্রথমে নবীগঞ্জের 3 নং ইনাদগঞ্জ, 4 নং দিগলবাগ এবং 5 নং আউশকান্দির প্রথম দিকে যখন ঈদের 2 দিন পর, একদিন পরেই বন্যায় কবলিত হয়ে গেল, ঈদের ছুটির মধ্যেই আমি সেইখানে ত্রাণ নিয়ে নেত্রী শেখ হাসিনার সেবা তারে তারে পৌঁছে দেওয়ার পাশাপাশি কুশিয়ারা নদী যেখানে যেখানে ভেঙে মানুষের ঘর দরজা প্লাবিত করছিল, যতটুকু সম্ভব পানি উন্নয়ন বোর্ড থেকে বস্তার পর বস্তা ট্রাকে করে বোঝাই করে নিয়ে নিজে দাঁড়িয়ে থেকে সেই জায়গাগুলোতে পানির মধ্যে পানিকে আটকানোর জন্য যতটুকু সম্ভব আমি পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সবকিছুই ছিল আপনাদের দোয়ায়, আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার সেই ক্ষমতার শক্তি নিয়ে। আপনারা যদি আমাকে নির্বাচিত না করতেন, আজকে আমি যে আপনাদের ইউনিয়নে আজকে আমি 5 মেট্রিক টন মানে 5000 কেজি চাল বরাদ্দ নিজে আসার আগে আমি ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে ইউনিয়ন চেয়ারম্যান পরিষদে নিয়ে এসেছি। এর আগে 3 মেট্রিক টন অর্থাৎ 3000 কেজি চাল এর আগে আমি দিয়েছি। এই 8 মেট্রিক টন সরকারি বরাদ্দ এই ঈদের পর থেকে অর্থাৎ ঈদের 1 সপ্তাহ পর থেকে আজকে পর্যন্ত দুস্থ এলাকার অর্থাৎ যারা পানিবন্দী প্রতি পরিবারকে 10 কেজি করে পৌঁছে দেওয়ার জন্য আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি এবং এই চেষ্টার মধ্যে আমাকে সহযোগিতা করেছেন অনেকেই। এর মধ্যে একজন ব্যক্তি আছেন আমার মৃণাল কান্তি দাস, মিনু কাকা, আমি জানি না ওনাকে আপনারা কয়জন চিনেন। আমাদের কাকা, আপনি যদি একটু দাঁড়ান সবার, ওনার জন্য একটি হাততালি আশা করি।
আমার সাথে সাথে থেকে আমাকে সহযোগিতা করেছেন। এছাড়াও আমার বেশ কয়েকজন ছোট ছোট ভাই যারা কোনো স্বার্থের নয়, নিঃস্বার্থভাবে দিনের পর দিন আমার সাথে নিজের রুটি রোজগার রেখে আমার সাথে তারা ত্রাণ কার্যে সহায়তা করেছেন। আমাকে সহায়তা করেছেন গ্রাম পুলিশের সদস্যরা, আমাকে সহায়তা করেছেন ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বাররা, চেয়ারম্যান বৃন্দ, এবং যেখানে গিয়েছি সেখানের সম্মানিত মুরব্বিয়ানরা। তারা আমাকে তালিকা দিয়ে, তারা আমাকে মানুষকে চিনিয়ে, তারা আমাকে রাস্তা চিনিয়ে, তারা আমাকে তথ্য দিয়ে যে যেভাবে পেরেছেন আমাকে সাহায্য করেছেন। আজান পড়তেছে মনে হয় না? আজানের পরে আমি আপনাদের কাছ থেকে 10টা মিনিট সময় নিব, এর মধ্যেই ইনশাল্লাহ আমার বক্তব্য শেষ হবে। আশা করি আজানের পর আমার বক্তব্যটা শুনে আপনারা, তারপরে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই, আপনারা জেনেছেন কিনা আমি জানি না, নির্বাচনের পর প্রথম দিকে রমজানের আগে সরকার প্রধান দেশরত্ন শেখ হাসিনা সরকার প্রধান দেশরত্ন শেখ হাসিনা সকল এমপিদের মতো আপনাদের নির্বাচিত এমপি আমি কেয়া চৌধুরী বরাবর হবিগঞ্জ 1 আসনে 2 কোটি 2,12,69,014 টাকা 63 পয়সার একটা বরাদ্দ আমাকে দেন। সকল এমপিরা পেয়েছেন 2,12,69,014 টাকা 63 পয়সা। এর মধ্যে আমি বাহুবলে বরাদ্দ দিয়েছি 69,84,734 টাকা 21 পয়সা, আর নবীগঞ্জে বরাদ্দ দিয়েছি 1,42,84,279 টাকা 42 পয়সা। আশা করি আপনারা এই 2 কোটি টাকার বিভাজনটা আপনারা দেখেছেন। এর মধ্যে গজনাইপুর, ধন্যবাদ, কারণ আপনারা বাহুবলের চেয়ে আপনারা প্রায় কতটুক দ্বিগুণ বরাদ্দ আপনারা পেয়েছেন, মানে নবীগঞ্জ পাশে পেয়েছেন। এর মধ্যে গজনাইপুর ইউনিয়নে পেয়েছেন 10,32,00,000 টাকা, 10,32,000 টাকা, 10,32,000 টাকার একটি তালিকা ইতিমধ্যে আপনারা দেখবেন, কারণ নামাজ শুরু হয়েছে এর জন্য দীর্ঘ তালিকাটাই আমি পাঠ করছি না। এই বরাদ্দটি আপনারা দেখবেন আমার ফেসবুক আমাতুল কিপ্রিয়া কেয়া চৌধুরী, এই ফেসবুকটাতে যে জিও আমি দিয়েছি, এই জিওতে সমস্ত তালিকা এখানে উল্লেখ আছে। আমি আপনাদেরকে এই কারণেই কথাগুলো বললাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি যখন সংরক্ষিত আসনের এমপি ছিলাম আমি কিন্তু প্রত্যেকটি বরাদ্দ জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি যা যা বরাদ্দ পাই সবগুলোর ব্যাপারে জনগণ জানুক। এই বরাদ্দের বাইরেও আপনাদের ইউনিয়নে হারভেস্টার মেশিন 38 লক্ষ টাকার মূল্যের একটি হারভেস্টার মেশিনও কিন্তু প্রদান করা হয়েছে। এই হারভেস্টার মেশিন ছাড়াও আপনাদের এখানে ভুট্টা মারাই মেশিন, এই মেশিনও কিন্তু আপনাদের এখানে প্রদান করা হয়েছে। এবং এই তালিকাগুলো অনেক আগের করা, কিন্তু এই তালিকাটা শুধু তালিকা দেখে দেখে নয়, আমি লটারি করে আমার একজন অফিসার কর্মকর্তা আছেন, লটারির মাধ্যমে এই তালিকাটি করে এই মেশিনগুলো প্রদান করার জন্য আমি প্রথমবারের মতো লটারি প্রদানের মাধ্যমে কাজটি করেছি। আমি কথাটি এই কারণে বললাম যে আমি অনেক জায়গায় শুনেছি যে সরকার কৃষি যন্ত্রপাতি ভর্তুকির মাধ্যমে জনগণের কাছে পাঠায় ইউনিয়ন ভিত্তিক সেবা দেওয়ার জন্য, কিন্তু যারা এই সেবাগুলো পান তারা অনেকেই এলাকায় এসে কিন্তু তারা সেটা দেন না। অনেকাংশে এই মেশিনগুলো এলাকায় না থেকে অন্য জায়গায় তারা ভাড়া দিয়ে দেন। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই মেশিন কিন্তু আপনাদের হক। আমি আজকে আপনাদেরকে এই বিষয়টা বলে গেলাম, একজন মেশিন যিনি পাবেন তিনি ইচ্ছা করলেই কিন্তু যে কোনোভাবে যে কোনো কৃষকের কাছ থেকে তিনি অর্থ নিতে পারবেন না। একটা নির্ধারিত ফি আছে, প্রত্যেক কৃষকের কাছ থেকে তিনি কতটুকু জায়গার পরিমাণে কত টাকা নেবেন ওইটার উপরে কিন্তু তিনি বন্ড দিয়ে তিনি 350 টাকার একটা স্ট্যাম্পে তিনি বন্ড দিয়ে কিন্তু আসছেন। তবে এইসব ব্যাপারে আপনারা সচেতন হবেন। কৃষকদের অনেক রকমের প্রণোদনা হয়, এই প্রণোদনাগুলোর বিষয়ে আপনারা কৃষি কর্মকর্তার কাছ থেকে সবসময় খোঁজখবর রাখবেন। আমি এইবার প্রত্যেক ইউনিয়ন অফিসে জাতি কৃষি উপসহকারী প্রতি সপ্তাহে তার নির্ধারিত সময় বসে
তার জন্য আমি তাদেরকে চেয়ার টেবিলের ব্যবস্থা করে দিতেছি। আগামীতে আমি দেখবেন প্রত্যেক ইউনিয়ন অফিসে এটা থাকবে, যাতে করে আপনারা কৃষি উপসহকারীর কাছে উপসহকারীর মাধ্যমে আপনারা এই সেবাটা পেতে পারেন, তথ্য নিতে পারেন, তথ্য নিয়ে কাজ করতে পারেন এবং কৃষি ক্ষেত্রে আপনারা যেন আপনাদের উন্নত করতে পারেন, সেই আলোকে কিন্তু আমি একটার পর একটা কাজ করতেছি। আপনাদেরকে সচেতন হওয়ার জন্য আমি সবসময় আপনাদের প্রতি অনুরোধ করব, যখন কোনো কৃষি কর্মকর্তা বা কৃষি উপসহকারী আসবে তার কাছ থেকে আপনারা সমস্ত তথ্য জেনে নেবেন। দালাল বাটপারের খপ্পরে এদেরকে পড়তে দিবেন না। দালাল বাটপারের খপ্পরে পড়লে সাধারণ মানুষ কিচ্ছু পায় না। এরারে মিষ্টি খাওয়াই আর মিষ্টি মিষ্টি কথা কইয়া এরারে এখান থেকে বিদায় করে দেয়। আর ওই বাটপাররা কি করে, আপনাদের নাম ভাঙায় গিয়ে অফিস থেকে মূল জিনিস লইয়া নেয়। তাই আপনারা সচেতন হন। এই সচেতনতার জন্যই কিন্তু আমি মাইকে কথাগুলা বলতেছি, তা না হলে আমি বলতাম না। শুধু কৃষি নয়, প্রত্যেকটি কাজ, পশু সম্পদ মন্ত্রণালয়ের অফিসার আছে, শিক্ষা অফিসার আছে, প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা আপনাদের প্রয়োজনীয় বিষয়গুলো, প্রয়োজনে চেয়ারম্যান, প্রয়োজনে উপজেলা চেয়ারম্যান, প্রয়োজনে আপনারা ইউনো সাহেবের সাথে আপনারা দেখা করবেন। আর আমাকে তো চাচা বলছেনই, যদি সংসদ না থাকে, ঢাকা স্ট্যান্ডিং কমিটির মিটিং বা কোনো সরকারি মিটিং না থাকে, আপনারা আমাকে প্রতি রোববার, সোমবার, মঙ্গলবারে নবীগঞ্জের ডাকবাংলা আপনারা আমাকে পাবেন। আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো বিষয়ে আপনারা আমার সাথে দেখা করতে পারবেন। কিন্তু আজকেও দেখেন, আজকে সোমবার সকালে আমি কিছু সময় অফিস করছি, তারপরে আমি বের হয়ে বন্যা দুর্গত এলাকায় চলে আইছি। অর্থাৎ যখন দেখবেন আমি নাই, বুঝবেন কোনো না কোনো জায়গায় আমি সাইট ভিজিট করতেছি। তাই আপনারা আমার সাথে চেষ্টা করবেন সরাসরি কথা বলার জন্য। অনেকেই তো ফোনে আমাকে পাবেন না, কারণ ফোনে যখন কথা বলা হয় তখন সামনের মানুষের কথা শোনা যায় না, বোঝা যায় না, মনোযোগ দেওয়া যায় না। তাই আমি চাই আপনারা সামনাসামনি আমার সাথে দেখা করেন। আমি আপনাদেরকে সময় দিতে চাই, কারণ আমাকে তো আপনারা এমপি বানাইছেন আপনাদের দুঃখ সুখ করে কথা বলে সমস্যা সমাধানের জন্য। আমি যেন সেটা করতে পারি, সেই আলোকে আমাকে কাজ করার ক্ষেত্রে আপনারা পরামর্শ সহ সাহায্য করবেন। অনেকেই ফোন দিয়ে আমাকে না পেলে আপনারা কষ্ট পান, কিন্তু আপনারা চিন্তা করেন, যখন আমি মাঠে মাঠে ঘুরি, যখন আমি মিটিং এ থাকি, তখন আমি যদি ফোনে কথা বলি, তখন কিন্তু তাদের কথাটা মনোযোগ দিয়ে শোনা আমার পক্ষে সম্ভব হবে না। তাই আশা করি এই বিষয়টা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার কাজের কথায় আসি। এই যে 10,32,000 টাকা গত ফেব্রুয়ারি থেকে আজকে জুলাই, মানে জুনের 30 তারিখ পর্যন্ত এই বরাদ্দটা আইছে। আমি কিন্তু এই বরাদ্দটা যে দিয়েছি, আপনারা কি কেউ আমার কাছে চাইছেন? কেউ চান নাই। নির্বাচনের সময় বা এর আগে আমি যে হাঁটাহাঁটি করছি, সমস্যাগুলা দেখছি, ওই সমস্যার আলোকেই কিন্তু এই বরাদ্দগুলা দিয়েছি। আজকেও তো এখানে মিটিং আইছি, পিছনে কিন্তু বস্তা আছে, কত কেজি যেন ত্রাণ, 100 জন, 1 মেট্রিক টন, অর্থাৎ 1000 কেজি চাল কিন্তু পিছনে আমি নিয়ে আইছি। আমি কি আর যদি সবসময় আপনাদের কাছে কিছু না কিছু দেওয়ার জন্য আসি। এবার আসি আমার চাচার মাধ্যমে আপনারা যে বিষয়টা উত্থাপন করছেন। আজকেই কিন্তু প্রথম হায়রাঘাটের এই ব্রিজটার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আপনারা আমার সাথে কথা বলছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমার প্রশ্ন, 5টা বছর আপনাদের কাছে আমি দায়িত্বে ছিলাম, কোনোদিন কি আপনারা এই বিষয় নিয়ে কথা কইছেন? কেন বললেন না? না, নো, আমার কাছে আপনারা কাগজপত্র দিয়ে কোনোদিন এটা নিয়ে বলেন না। আজকেই প্রথম আপনারা কাগজপত্র, এটা যে এতটুকু পর্যন্ত গেছে, আমি চাচাকে জিজ্ঞেস করলাম যে চাচা, কাগজপত্রটা তো আপনি নিয়ে গেছেন, চাচা আবার পিডির নামও চিনেন। আমি আপনাদেরকে 2টি কথা বলতে চাই। আপনাদের প্রতিনিধি হইল, উনি মুরব্বী হিসাবে আজকে এই বিষয়টি আলাপ করছেন এবং উনি পিডির কথাও বলছেন, এবং চাচা কিন্তু বলছেন উপজেলা থেকে জেলা পর্যন্ত গেছে। আমি চাচাকে অনুরোধ করব, আগামীতে উনি যখন ঢাকায় যাবেন, আমার সাথে উনি একটু শুধু যোগাযোগ করবেন। উনাকে আমি নিজে আপনাদের এটা বর্তমানে কি অবস্থায় আছে, আপনাদের প্রতিনিধি আমার বীর মুক্তিযোদ্ধা চাচাকে আমি অনুরোধ করব, আমি নিজে এলজিডিতে ওনাকে এবাদত সাহেবের সামনে নিয়ে বর্তমানে এই বৃষ্টির কি অবস্থা আছে আমি সেটা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা খুশি তো? চাচারে আমার অনুরোধ, আগামীতে আমি এই যে আগামী
আগামী 13, 14, 15 আমি ঢাকায় থাকবো। আমার স্ট্যান্ডিং কমিটির যে কয়টি কি আছে এখানে আমাদের স্কুল ভিজিটের জন্য, আমাদের 3টা স্কুল ভিজিটের জন্য আমাদের আছে। ওই সময় আপনি যাইতে পারেন, একদিনের জন্য আমি আপনাকে নিয়ে যাব, অথবা 21, 22, 23 এর সময় আপনি আমাকে সময় দিতে পারেন। 24 এই তারিখটাতে আপনি যাইতে পারেন। অর্থাৎ আপনাকে নিয়ে ওই পিডির কাছে গিয়ে এটার সুবিধা অসুবিধা যা আমি জানি না, আপনারা জানেন, সমস্ত বিষয়টা আমি ওনার সামনে আপনাকে নিয়ে জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। চাচাকে অনুরোধ থাকবে আসার পরে পিডি সাহেব কি বললেন, এটার সুবিধা অসুবিধা আপনাদের সবাইকে এই বাজারে হয়তো এরকম বড় অনুষ্ঠান না করে হলো এই 6 মৌজার আমার সম্মানিত আমার বাবার বয়সী চাচাদেরকে, এলাকার মুরব্বিয়ানদেরকে তিনি সবাইকে ডেকে এই বিষয়ে কি জেনে আসলেন তিনি আপনাদেরকে অবগত করাবেন। ঠিক আছে কিনা? কারণ একটা দায়িত্ব নেওয়ার আগে দায়িত্বটার ওজন কতটুকু এটা বুঝে কিন্তু দায়িত্বটা নিতে হবে। আমি কিন্তু ওয়াদার ব্যাপারে খুব ভয় পাই। ওয়াদা করলাম, ঠুস করে মরে গেলাম, ওয়াদাটা তো থেকে যাবে। এই ওয়াদাটা কে পালন করবে? এটার জন্য জবাব কিন্তু আমাকেই দিতে হবে কবরে। তাই আমি এই যে দায়িত্ব আপনারা দিলেন, যেহেতু দায়িত্বটার অনেকটুকু কাজ চাচা নিজে জানেন, উনাকে নিয়ে বাকিটা জেনে তারপরে অফিসিয়াল ডকুমেন্টের সাথে এটা মিলায় কি অবস্থায় বর্তমানে আছে ওইটা শুনে পিডি সাহেবের কাছ থেকে জেনে বাকিটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটির জন্য ইনশাল্লাহ আপনারা আমাকে কাজ করার জন্য দোয়া করবেন। আপাতত কি এতটুকুর মধ্যেই চাচা রাখি, আমি কই নিলাম যে হ্যাঁ আমি করে দিব, কিন্তু কুচ্চুই করলাম না, টুস। আমি মূলা ঝোলানো রাজনীতি করি না, আমি মূলা ঝুলানো রাজনীতি করি না, আমি আমার জনগণের সেবা রাজনীতিতে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আমার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আমি একজন সেবক। আমার মাথার ঘাম পায়ে ফেলে, আমার মাথায় যে আমার দেখতেছেন আমার যে ঘাম, এই ঘাম কিন্তু শ্রমের ঘাম। সকাল 6:30 থেকে আমার প্রস্তুতি শুরু হয় বাসা থেকে, এরপরে কিন্তু আধাটা ঘন্টাও আমি রেস্ট নিতে পারি না। এটা রাত্রে কয়টা পর্যন্ত থাকে এটা আমি নিজেও জানি না। আজকে রাত্রে কয়টা পর্যন্ত আমি শেষ করতে পারবো আমি জানি না। এই যে মাথার ঘাম পায়ে ফেলানো শ্রম, এই শ্রমটাই কিন্তু আপনাদের ভোটের বিনিময়, আমার ভালোবাসা, এর চেয়ে বেশি তো আমি কিছু দিতে পারবো না। তাই সম্মানিত এলাকাবাসী, আজকের এইটুকুতে আমি বলবো, চাচাকে নিয়ে আগে আমি যাই, পিডি সাহেবের সাথে কথা বলি। যেহেতু এটি অনেকটুকু এগিয়েছে চাচা বলেছেন, সরজমিনে ওনাদের সাথে কথা বলে চাচারে নিয়ে পরবর্তীতে আবার আপনাদের সাথে বসে কিভাবে আমি এরপরে স্টেপ নিব সেই ব্যাপারে আমি অগ্রসর হতে চাই। এই ব্যাপারে আপনারা কে কে একমত আমাকে হাত তুলে রাখেন। আলহামদুলিল্লাহ। কারণ আমি একা এত বড় একটা দায়িত্বের হুট করে কোনো উত্তর না দিয়ে সবাইকে নিয়ে স্টেপ বাই স্টেপ এক পা পা করে এগিয়ে এই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর রাস্তার ব্যাপারে চাচা আমারে বলেছেন আইডি মুক্ত রাস্তা যদি হয় আমি এটার জন্য ডিও প্রদানের জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। একটু সময় দিবেন। চাচা কিন্তু বলেছেন 10 থেকে 15 বছর যাবত কিন্তু আপনারা এই কাজগুলোর জন্য বলতেছেন। শুধু একটা কথা আপনাদেরকে বলি, 10-15 বছরের কাজের স্তূপ জমে রয়েছে। কেয়া চৌধুরীর পিছনে আপনারা দেখতেছেন না, কিন্তু আমি ঘুমাইলেও দেখি পাহাড় সময় একটা কাজের স্তূপ আমার পিছনে। এই স্তূপটা কিন্তু ভাঙতে হবে এই একটা কেয়া চৌধুরীকেই। এই বাহুবল নবীগঞ্জের এত বড় জনপদে প্রায় 5.5 লক্ষ মানুষের সেবা একটি মানুষের উপরে আপনারা দায়িত্ব দিয়ে রাখছেন। আরব ফরেস্টের জনপ্রতিনিধিরা আছেন, কিন্তু বড় বড় দাবি তো আপনারা আমার কাছেই করেন। এর সাথে কিন্তু পিছনের অনেক দাবি যেগুলো অপূর্ণ রয়ে গেছে সেগুলোর দাবিও কিন্তু পিছন থেকে আমাকে আপনারা তাড়িত করতেছেন। অতএব আপনাদের ওই সুদৃষ্টিটা আমি আপনাদের কাছে রাখি। বিবেচনা করবেন যে একটি মানুষের উপরে এই যে কাজের চাপ, সময় কিন্তু মাত্র 5 বছর, মাত্র 5 বছর। তো সেই দিক থেকে আপনারা বিবেচনা রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আর আজকে নুরুজ্জামান সহ
যে সুন্দর আয়োজন যারা করলো, নিজের অর্থ দিয়ে তারা নির্বাচনের সময় আপনারা অনেকেই আমাকে সাহায্য করেছেন, আমাকে কিন্তু একটি টাকাও এখানে দিতে হয়নি। তবে এটাও সত্য, অনেক জায়গায় আমাকে ফেইলও করানো হয়েছে। যারা ফেইল করাইছেন তারাই আবার স্বীকার করছেন টাকা দিয়েও তারা অনেক জায়গায় অনেক কিছু করতে হয়েছে। তো ওইগুলো পিছনের কথা পিছনেই থাক। আবারও বলি, সবাইকে নিয়ে আগামী এই 4.5 বছর আমার যে সময়টি আপনাদেরকে নিয়ে আমি জনগণের সেবা করতে চাই। সকল দ্বিধাদ্বন্দ্ব দূর করে আসুন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের সেবায় দেশের এবং প্রবাসের সবাই শুভকামনা নিয়ে এগিয়ে যাব স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে, সোনার বাংলা গড়ায়। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশের, জয় হোক আমার জনগণের। ধন্যবাদ সবাইকে।